ওকে, আমরা আজকে থেকে শুরু করছি তোমাদের পেভমেন্ট ডিজাইন। এর আগেও আমরা কিছু ডিজাইন দেখে আসছি। তোমাদের যে রেফারেন্স বইটার কথা বলা হয়েছিল, পল রাইটের বই, সেখান থেকে মেইনলি আমরা এই ডিজাইনটা ফলো করব। পেভমেন্ট তোমাদের টাইপে জানা, অনেকগুলো টাইপের কথা বলা হয়েছিল পেভমেন্ট টাইপ ওই অংশটাতে। সো এর মধ্যে মোস্ট কমনলি ইউজ হচ্ছে দুইটা টাইপ, একটা হচ্ছে ফ্লেক্সিবল এবং রিজিড পেভমেন্ট। সো এইখানে আমরা এই দুই টাইপের পেভমেন্টের ডিজাইন মেইনলি দেখব। সো এক একটা টাইপ, এই যে বললাম ফ্লেক্সিবল, রিজিড, অনেক ধরনের মেথডে তোমার এই জিনিসগুলো ডিজাইন করা হয়, বাট সবগুলো মেথড আমরা এইখানে দেখতে পারবো না। আমরা ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের দুই একটা মেথড দেখব, রিজিড পেভমেন্ট ডিজাইনের একটা মেথড ইনশাআল্লাহ আমরা এখানে দেখব। সো আমরা এখানে ফ্লেক্সিবল পেভমেন্টের যে ডিজাইনটার কথা বললাম, এই ডিজাইনটা আমরা মেইনলি ফলো করব হচ্ছে পল রাইটের বই চ্যাপ্টার 16 থেকে। আর রিজিড পেভমেন্টের ডিজাইন যখন আমরা যাব তখন দেখবে এই পল রাইটের বই চ্যাপ্টার 20, ওইখান থেকে আমরা এই ডিজাইনটা ফলো করব। সো সবাই তোমরা তোমাদের সামনে বইগুলো বের করো। পেভমেন্ট ডিজাইন, এখানে এই যে ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইনে যাওয়ার আগে আমরা কিছু বেসিক জিনিস যেগুলো আগে শিখে আসছি সেগুলো একটু ডিসকাস করছি। টাইপস অফ পেভমেন্ট। টাইপস অফ পেভমেন্ট বলতে আমরা কোনটা এখানে মেইনলি ডিজাইন করব, একটা হচ্ছে বন্ডেড পেভমেন্ট, আনবন্ডেড পেভমেন্ট। আনবন্ডেড পেভমেন্টটা কি, নরমালি তোমার গ্রামের যে রাস্তাগুলো লো ভলিউম রোড, অর্থাৎ মাটির রাস্তা, বা তোমার মনে করো যে এইখানে অ্যাগ্রিগেট বা ইটের খোয়া যাই বলো না কেন, এগুলো ফেলে জাস্ট একটা কম্প্যাকশনের দেওয়া হয়েছে, অনেকটা ওয়াটার বাউন্ড ম্যাকাডামের মতন। অর্থাৎ এখানে এডিশনাল বাইরে থেকে কোনো বাইন্ডিং ম্যাটেরিয়াল, সিমেন্ট বা বিটুমিন, এই টাইপের জিনিসগুলো ইউজ করা হয় না। সো এই আনবাউন্ডেড পেভমেন্টটা কাদের জন্য? ফর লো ভলিউম রোড, অর্থাৎ ওই যে যেটা বললাম যে গ্রামের রাস্তা যেখানে কম গাড়ি চলাচল করে, তাদের জন্যই আনবাউন্ডেড পেভমেন্টটা। আর বন্ডেড পেভমেন্টটা হচ্ছে আমাদের কি, যে হাই ভলিউম রোডের জন্য, অর্থাৎ শহরের ভিতরে বা ইন্টারসিটির যে রাস্তাগুলো আছে বা তোমার জেলা উপজেলা পর্যায়ের যে রাস্তাগুলো, সেগুলো হচ্ছে তোমার হাই ভলিউম রোড, এগুলোর জন্য বন্ডেড পেভমেন্ট ইউজ করা হয়। বন্ডেড পেভমেন্ট মানে হচ্ছে এখানে বাইন্ডিং ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার বিটুমিন বা সিমেন্ট, এই টাইপের বাইন্ডিং ম্যাটেরিয়াল ইউজ করে করা হচ্ছে। সো গ্রস যদি আমি ভাগ করি তাহলে এরকম বন্ডেড, আনবন্ডেড। এই বন্ডেড পেভমেন্টের মধ্যে যে দুইটা, একটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট যার বাইন্ডিং ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে তোমার অ্যাসফল্ট, আর একটা হচ্ছে রিজিড পেভমেন্ট যার বাইন্ডিং ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে তোমার সিমেন্ট। এই দুইটা টাইপের ডিজাইন স্পেসিফিক্যালি আমরা এখানে দেখব। এই যে আমরা বলছি পেভমেন্ট ডিজাইন দেখব, ডিজাইন আসলে কি বোঝায়? ডিজাইন আসলে থ্রি টাইপের ডিজাইন আমরা করে থাকি। এক নাম্বার যদি বলা হয়, একটা হচ্ছে গিয়ে তোমার স্ট্রাকচারাল ডিজাইন, একটা ডিজাইন হচ্ছে গিয়ে পেভমেন্টের জিওমেট্রিক ডিজাইন, একটা ডিজাইন হচ্ছে গিয়ে তোমার মিক্স ডিজাইন। সো এইখানে স্ট্রাকচারাল ডিজাইন এক নাম্বার যেটা আমরা বললাম, এইটা হচ্ছে মেইনলি আমরা এই কোর্সে এই অংশটাতে শিখব। স্ট্রাকচারাল ডিজাইন বলতে কি বোঝায়? তোমরা আরসিসি তে যদি বলা হয় যে কোনো একটা বিম ডিজাইন করো বা স্ল্যাব ডিজাইন করো, সেখানে কি করেছো বলো তো? ফর এ গিভেন লোড তোমরা ওই স্ট্রাকচারটার ডাইমেনশন বের করেছো। সে কোন একটা স্ল্যাবের ডাইমেনশন কত, 5 ইঞ্চি, এর রডের ডিস্ট্রিবিউশন এটা বের করেছো। বা যদি বলা হয় কোন একটা কলাম ডিজাইন করো বা বিম ডিজাইন করো, বিমের ডিজাইনে কি করেছো, এর ডাইমেনশনটা সে 10/15 এরকম একটা ডাইমেনশন, ক্রস সেকশন, এবং হচ্ছে গিয়ে এর যে রিইনফোর্সমেন্ট কতগুলো দিতে হবে, এই জিনিসটা বের করে আসছো। সো পেভমেন্টের ডিজাইন বলতে এই যে প্রথম যে ডিজাইনটার কথা বললাম স্ট্রাকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন বলতে আসলে বোঝায় হচ্ছে রাস্তার এই ডাইমেনশনিং। ডাইমেনশনিংটা কি তোমাদের আগে বলেছিলাম যে এরকম একটা ছবি দেখবা, এই জিনিসটাকে আমরা বলি কি এমব্যাকমেন্ট, অর্থাৎ এই যে সাইনটা হচ্ছে মাটি, এর উপরে তোমার পেভমেন্টটা থাকে। পেভমেন্ট ইজ এ মাল্টি লেয়ার স্ট্রাকচার, অর্থাৎ এরকম অনেকগুলো লেয়ার থাকে, ইউজুয়ালি হচ্ছে তিনটা লেয়ার আমরা সুপরিচিত। প্রথম উপরের লেয়ারটাকে বলা হয় সারফেসিং, এরপরেরটাকে বেস, তার নিচেরটাকে বলা হয় সাব বেস। স্ট্রাকচারাল ডিজাইন অফ পেভমেন্ট বলতে বোঝায় এই যে লেয়ার গুলোর কথা আমি বললাম, পার্টিকুলার কোন একটা ট্রাফিকের লেভেলের জন্য তোমার এই পেভমেন্টের এই যে লেয়ার গুলো, সারফেস, বেস, সাব বেস, তার থিকনেস ডিজাইন করা, এটা কি তোমার বলা হয় কি স্ট্রাকচারাল ডিজাইন অফ পেভমেন্ট।
কথা বোঝা গেছে? এরপরে যেটা সেটা হচ্ছে জিওমেট্রিক ডিজাইন। জিওমেট্রিক ডিজাইন সম্ভবত তোমরা কিছু করে আসছো, তোমাদের আগের যে কোর্সটা ছিল 351, সেখানে ওই যে রাস্তার অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে ওই যে কার্ভ দেওয়ার ক্ষেত্রে তোমাদের কিছু ওই যে কার্ভ ফিটিং করা, তারপর হচ্ছে রাস্তা সুপার এলিভেশন প্রোভাইড করা, এই সব জিনিস এগুলো হচ্ছে কি তোমার জিওমেট্রিক ডিজাইনের অন্তর্গত। সো দুইটা টাইপ আমরা জানলাম, একটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন, জিওমেট্রিক ডিজাইন, আরেকটা কি মিক্স ডিজাইন। তোমরা মিক্স ডিজাইন এই শব্দটার সাথে পরিচিত, বিশেষ করে কনক্রিটের ক্ষেত্রে। যেমন তোমরা ওই যে 1:2:4 ওয়াটার সিমেন্ট রেশিও বের করে আসছো, এগুলো কি? এগুলো হচ্ছে পার্টিকুলার কোন একটা সিমেন্ট কনক্রিট বানানোর জন্য যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয় তার প্রপোর্শন গুলো কি বা অন্যান্য জিনিসগুলো কি, এই জিনিসগুলো বের করাই হচ্ছে মিক্স ডিজাইন। সিমিলারলি আমরা যদি অ্যাসফল্ট কনক্রিট অর্থাৎ বাইন্ডিং ম্যাটেরিয়ালটা যখন অ্যাসফল্ট হয়, এই ধরনের কনক্রিটের ক্ষেত্রেও কি আমরা মিক্স ডিজাইন করে থাকি। সো এর মধ্যে একটা সুপরিচিত মিক্স ডিজাইন হচ্ছে মার্শাল মেথড অফ মিক্স ডিজাইন, অর্থাৎ মার্শাল নামের একজন লোক এই বিটুমিনাস কনক্রিটের মিক্স ডিজাইন ডেভেলপ করেন। সো তার নাম অনুসারে মার্শাল মিক্স ডিজাইন বলা হয়। তোমাদের এই সেমিস্টারেই তোমরা একটা ল্যাব করছো C354, অর্থাৎ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সেশনাল 1। এইখানে সম্ভবত তোমরা এখন বিটুমিনের টেস্ট গুলোতে আছো, দেখবে একদম শেষের দিকে তোমাদের বলার কথা মার্শাল মেথড অফ মিক্স ডিজাইন, সেই ল্যাবে তোমরা এটা প্র্যাকটিক্যালি করবা। প্লাস হচ্ছে তোমাদের এই কোর্সের 2 ক্রেডিট আরেকজন টিচার পড়াচ্ছেন, তিনিও তোমার দেখবে মার্শাল মিক্স ডিজাইন, এই মিক্স ডিজাইন রিলেটেড অংশটা ওইখানে কভার করা হবে। কথা বুঝতে পেরেছো? সো তাহলে পেভমেন্টের ডিজাইন নরমালি বলতে তোমার এই তিন ধরনের, একটা হচ্ছে স্ট্রাকচারাল, একটা হচ্ছে গিয়ে তোমার জিওমেট্রিক, আর একটা হচ্ছে মার্শাল মেথড অফ মিক্স ডিজাইন। এর মধ্যে আমরা এই অংশটাতে শুধু তোমার স্ট্রাকচারাল ডিজাইন যেটা আমরা বলছি, অর্থাৎ হচ্ছে পার্টিকুলার কোন একটা ট্রাফিক লেভেলকে সাস্টেইন করার জন্য পেভমেন্টের যে বিভিন্ন লেয়ার গুলো আছে তার থিকনেস ডিজাইনটা। জিওমেট্রিক ডিজাইনের কিছু কিছু তোমরা আগে পড়ে আসছো, আর মিক্স ডিজাইন যে অংশটা সেটা তোমরা ল্যাবে এবং আর যে 2 ক্রেডিটের অংশটা সেখানে তোমরা দেখবা। এরপর একটা কোশ্চেন, যে তোমার এই যে স্ট্রাকচারাল ডিজাইন অফ পেভমেন্ট, এটা ইউজুয়ালি কমপ্লেক্স কিসের চাইতে? যেমন তোমরা স্ট্রাকচারাল ডিজাইন আরসিসি বা অন্যান্য ক্ষেত্রে করে থাকো, তার ক্ষেত্রে তোমার মানে এই ধরনের স্ট্রাকচার ডিজাইনের চাইতে পেভমেন্ট যে ডিজাইনটা সেটা একটু কমপ্লেক্স। কারণ কি? তোমরা এই যে আরসিসি বা এই যে কোন একটা বিল্ডিং স্ট্রাকচার ডিজাইন করো, সেখানে কি ধরনের লোড আসবে, ডেড লোড, লাইভ লোড, তারপরে হচ্ছে গিয়ে কি ধরনের ফ্যাক্টর এর উপরে কাজ করে, সেটা মোর অর লেস আমার যদি বলতে হয় তাহলে যে তোমাদের কোড গুলো ডেভেলপ করা আছে সেই কোডে মোটামুটি অ্যাকচুয়াল সিনারিওটা বা ক্লোজলি তোমার রিপ্রেজেন্ট করতে পারে। কিন্তু পেভমেন্ট এমন একটা স্ট্রাকচার যেটা তোমার কি খোলা একটা এনভায়রনমেন্টে থাকে, অর্থাৎ তোমার এই যে বিভিন্ন ফ্লাড বলো, বৃষ্টি, বা তোমার যেসব দেশে মানে বরফ পড়ে, ফ্রস্টিভ অ্যাকশন, এই ধরনের অ্যাকশনে ভালনারেবল একটা কন্ডিশনে থাকে। এর উপর থেকে যে গাড়িগুলো যায় তার লোড কি কম বেশি হতে পারে। সো স্ট্রাকচারাল ডিজাইন অফ পেভমেন্ট এই কারণে আসলে তোমার একটা কমপ্লেক্স রাদার দ্যান কি তোমার এই যে নরমাল যে আরসিসি স্ট্রাকচার গুলো, রেসিডেন্সিয়াল বিল্ডিং বা এই টাইপের বিল্ডিং গুলো ডিজাইন করার ক্ষেত্রে। সো আমরা ওই যে বললাম যে আমরা ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইনের অনেক মেথড আছে, এই মধ্যে তোমার অল্প কিছু এখানে 3টা নাম বলা আছে, এই 3টা আমরা এই কোর্সে দেখার চেষ্টা করব। প্রথম যে মেথডটা সেটা হচ্ছে গিয়ে তোমার টাই, দা অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথড, সংক্ষেপে বলা হয় টাই মেথড। এরপরে যেটা সেটা হচ্ছে অ্যাশথো মেথড। অ্যাশথো কি তোমরা জানো? আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে এন্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস, এইটা হচ্ছে অ্যাশথো মেথড। তোমাদের এই যে 2টা মেথড আমরা বললাম, এই 2টা মেথড হচ্ছে পল রাইটের বইয়ের চ্যাপ্টার 16, অর্থাৎ এর পরের এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমার বইয়ের পেজ নাম্বার সহ দেওয়া আছে। সো তোমাদের যেটা করতে হবে, বইতে তোমরা এই জিনিসগুলো মার্ক করে নিবা। আর লাস্টের যেটা BRRL, বাংলাদেশ রোড রিসার্চ ল্যাবরেটরি, মিরপুরের পাইকপাড়াতে তোমার এটা অবস্থিত। সো এরা তোমার একটা বাংলাদেশের জন্য তোমার রাস্তার ডিজাইনের ক্ষেত্রে কোন ধরনের ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের ক্ষেত্রে তোমার একটা মেথড সাজেস্ট করেছে। সো এইটাও আমাদের দেশের একটা মেথড, এইটাও আমরা দেখার
চেষ্টা করব। সো ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের ক্ষেত্রে এই তিনটা মেথড আমরা কভার করার চেষ্টা করব। সো এই যে ডিজাইন গুলো ডেভেলপ করা হয়েছে ডেভেলপ করার জন্য কিছু রোড টেস্ট করা হয়েছে। এই রোড টেস্ট গুলো কেন করা হয়? ইন অর্ডার টু ডেভেলপ রেশনাল পেভমেন্ট ডিজাইন প্রসিডিওর, ডিফারেন্ট রোড টেস্ট ওয়্যার পারফর্মড ইন দ্য পাস্ট। সো এর মধ্যে এই যে অ্যাশথো মেথড দেখছো, এইটা তোমার অ্যাশথো রোড টেস্টের মাধ্যমে ডেভেলপ করা হয়েছে, অর্থাৎ একটা টেস্ট রোড বানানো হয়েছে। সেই টেস্ট রোডে তোমার বিভিন্ন থিকনেসের বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে রাস্তা বানানো হয়েছে, বিভিন্ন লোডের গাড়ি চলতে দেওয়া হয়েছে, সেখান থেকে ডাটা কালেক্ট করে তোমার একটা ডিজাইন ডেভেলপ করা হয়েছে। এই যে অ্যাশথো, অনেক জায়গায় এইটাকে পাওয়া হচ্ছে অ্যাশো, অর্থাৎ অ্যাশথোকে প্রিভিয়াসলি অ্যাশো বলা হতো, AASHO, ঠিক আছে। তারপর ওয়াশো একটা রোড টেস্ট হয়েছে, ওয়েস্ট আমেরিকান সোসাইটি ফর হাইওয়ে অফিসিয়ালস। বাংলাদেশেও বেশ কিছু রোড টেস্ট হয়েছে। এলজিডির একটা টেস্ট রোড আছে ফরিদপুরে, আমাদের আরএসডি টেস্ট রোড আছে মিরপুরে পাইকপাড়ায়। সো এইভাবে রোড টেস্ট গুলোর মাধ্যমে আমরা কি একটা রেশনাল পেভমেন্ট ডিজাইন প্রসিডিওর ডেভেলপ করতে পারি। এখন চলে আসো, ওই যে আমরা বললাম যে আমরা এই তিনটা ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন মেথড দেখব। এর মধ্যে প্রথম যেটা টাই মেথড, এখান থেকে আমরা শুরু করব। এটা কোথায় আছে? তোমাদের যেটা রেফারেন্স বুক পল রাইটের বই চ্যাপ্টার 16। সো তোমাদের এই যে আর্টিকেলটা, এটা পল রাইটের বইয়ের চ্যাপ্টার 16 থেকে নেওয়া, 16.3, পেজ হচ্ছে 435। সো এখানে দেখবা এলিমেন্টস অফ থিকনেস ডিজাইন, অর্থাৎ একটা রাস্তার থিকনেস ডিজাইন করার জন্য কি কি এলিমেন্ট আমাদের প্রয়োজন। ওকে, সো এখানে প্রথম যে এলিমেন্ট গুলো আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ট্রাফিক লোডিং, তারপর হচ্ছে ক্লাইমেট বা এনভায়রনমেন্ট, ম্যাটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্স, যেটা দিয়ে আমরা রাস্তা বানাবো। এই এলিমেন্ট গুলো আমাদের থিকনেস ডিজাইনের জন্য প্রয়োজন। সো প্রথম যে অংশগুলো ট্রাফিক লোডিং, ক্লাইমেট, এনভায়রনমেন্ট, অনেক কিছুই আমরা আগে যে লেকচারগুলো সেখানে কভার করে আসছি। অর্থাৎ ট্রাফিক লোডিং বলতে কি বুঝাচ্ছি? ম্যাগনিটিউড অফ এক্সেল লোড, অর্থাৎ রাস্তা যে আমরা ডিজাইন করব, ডিজাইনের জন্য লোড ধরি কিভাবে। যেমন আরসিসির জন্য তোমরা ডেড লোড, লাইভ লোড, কোডে বিভিন্ন কম্বিনেশন বলা আছে, সেই অনুযায়ী লোড দিয়ে ওই লোড থেকে তোমার কি মোমেন্ট কত আসবে, তারকে রেজিস্ট করার জন্য কি রিইনফোর্সমেন্ট দিতে হবে, সেগুলো ক্যালকুলেট করো। সিমিলারলি রাস্তার স্ট্রাকচারাল ডিজাইনের জন্য যে লোডটা আসে, সেই লোডটা কিভাবে আসে আমরা আগের লেকচারগুলোতে দেখে আসছি, এক্সেল লোডের মাধ্যমে আসে। সো এক্সেল লোড আবার ভ্যারি করে, এই কারণে আমরা কি করি, টোটাল ইএসএল এ অর্থাৎ ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড এক্সেল লোডে সব ধরনের লোডকে কনভার্ট করে নেই। মনে আছে ওই যে তোমার আগের লেকচারে আমরা এটা কভার করছি। সো স্ট্যান্ডার্ড এক্সেলটা তোমার কি 18 কি পাউন্ড ইউনিটে বললে 18,000 পাউন্ড, কিলো নিউটনে বললে 80.4 কিলো নিউটন, টনে বললে 8.16 টন। সো আমাদের ট্রাফিক লোডিং, এটা তোমাদের আর্টিকেল 16.4 এ আছে। ট্রাফিক লোডিং এর আন্ডার এই জিনিসগুলো আমাদের জানতে হয়। ম্যাগনিটিউড অফ এক্সেল লোড, সেখান থেকে তোমার স্ট্যান্ডার্ড এক্সেলে কিভাবে কনভার্ট করি, ভলিউম এন্ড কম্পোজিশন অফ এক্সেল জানতে হয়। তারপর এক্সেল লোডটা কিভাবে তোমার মাটিতে যায়, টায়ার প্রেসার, কন্টাক্ট এরিয়া, এই জিনিসগুলো কি আমরা আগের লেকচারে কভার করে আসছি। সো এলিমেন্টস অফ থিকনেস ডিজাইনের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে ট্রাফিক লোড রিলেটেড জিনিসগুলো, এবং এই ট্রাফিক লোডের মধ্যে কি এই জিনিসগুলো আমাদের জানতে হয়। এটা অলরেডি আমরা জেনে আসছি, তোমাদের আর্টিকেল 16.4টা যদি পড়ো সেখান থেকে এই জিনিসটা জানবা। 16.5 আর্টিকেল, এখানে ক্লাইমেট এন্ড এনভায়রনমেন্টাল রিলেটেড ইস্যুগুলো বলা আছে। টেম্পারেচারের এফেক্ট, হাই টেম্পারেচার, লো টেম্পারেচার, অর্থাৎ গ্রীষ্মকালে, শীতকালে এই যে টেম্পারেচার ভ্যারিয়েশন, তার জন্য তোমার পেভমেন্টের উপরে যে প্রভাব, এই প্রভাবটা তোমার টেম্পারেচারের প্রভাবটা রিজিড পেভমেন্টের উপরে একটা সিভিয়ার রাদার দেন তোমার ফ্লেক্সিবল পেভমেন্ট। কারণ কি, এই রিজিড পেভমেন্ট এটা তোমার এক্সপান্ড করে বা কন্ট্রাক্ট করে টেম্পারেচার উপর ভিত্তি করে। সো এর এফেক্ট গুলো আমরা পরে জানবো। আরেকটা হচ্ছে গিয়ে তোমার ময়েশ্চারের এফেক্ট। সো তার মানে তোমার কোন একটা পেভমেন্টের উপরে ট্রাফিক লোডের কারণেই শুধু তোমার স্ট্রেস ডেভেলপ করে না, ক্লাইমেট বা এনভায়রনমেন্টের কারণেও কি এডিশনাল স্ট্রেস ডেভেলপ করে। সো এইটাও হচ্ছে কি একটা এলিমেন্ট অফ থিকনেস ডিজাইন। এরপরে তোমার যেটা আছে আর্টিকেল 16.5, এখানে ম্যাটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ থিকনেস ডিজাইনের জন্য আমরা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে
তোমার যে জিনিসগুলো দেই তার কি কি প্রপার্টি আমাদের জানতে হয়। যেমন তোমরা আরসিসির ক্ষেত্রেও যখন ডিজাইন করো ম্যাটেরিয়াল প্রপার্টি গুলো কিন্তু কাজে লাগে। এই যে এগুলা কি বলো? ম্যাটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্স। সিমিলারলি তোমার যে ম্যাটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের জানতে হয় অ্যাসফল্ট সারফেসের ক্ষেত্রে স্ট্রেংথ বা স্টেবিলিটি, পসিবলি রিপিটেড লোড প্রপার্টিজ, স্ট্রেংথ বা স্টেবিলিটি, এই জিনিসগুলো যে তোমরা মার্শাল টেস্ট করার সময় দেখবা, গ্রানুলার বেস, সাব বেস, এগুলোর ক্ষেত্রে যে তোমার গ্রেডেশন, তারপরে হচ্ছে স্ট্রেংথ বা স্টেবিলিটি কিসের মাধ্যমে মেজার করি, শিয়ার স্ট্রেংথ বা পসিবলি রিপিটেড লোড প্রপার্টিজ, এগুলো আমাদের গ্রানুলার বেস সাব বেসের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে জানতে হয়। তারপর হচ্ছে ট্রিটেড বা স্টেবিলাইজড লেয়ার যেগুলো আছে তার স্ট্রেংথ, কি ধরনের ফ্লেক্সারাল কম্প্রেসিভ স্ট্রেংথ এন্ড লোড, রিপিটেড লোড প্রপার্টি সাচ অ্যাজ ফ্যাটিগ, এই জিনিসগুলো জানতে হয়। সাবগ্রেডের ক্ষেত্রে আমাদের জানতে হয় যেটা ওই যে সয়েল ক্লাসিফিকেশন, বিভিন্ন টাইপের সয়েল আছে, মনে আছে তোমরা 7টা ক্লাস সম্ভবত আছে। সো এই জিনিসগুলো স্ট্রেংথ বা স্টেবিলিটি, অর্থাৎ তোমার রিপিটেড লোড প্রপার্টি অফ সাবগ্রেড, এই জিনিসগুলো আমাদের জানতে হয়। সো এই সব ম্যাটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্সও কি আমাদের থিকনেস ডিজাইনের জন্য জানতে হয়। সো কোন একটা পেভমেন্টের থিকনেস ডিজাইনের এলিমেন্ট গুলো কি? সো এই 4টা টপিক এই আর্টিকেল গুলোতে 16.4, 5 এবং 6 এ ডিসকাস করা আছে, তোমরা এইখান থেকে দেখে নিও। ওকে, এরপরে যেটা সিবিআর টেস্ট। সো তোমার এই যে ম্যাটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো তার জন্য কিছু টেস্ট আমরা করে থাকি। এই টেস্ট গুলোর যে ভ্যালুটা সেটা আমরা ডিজাইনে ইউজ করি। যেমন একটা টেস্ট হচ্ছে গিয়ে তোমার সিবিআর। সিবিআর মানে কি? ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও টেস্ট। তোমাদের এই যে C354 করছো, এখানে সম্ভবত এখন তোমরা বিটুমিন গুলো করছো। বিটুমিনের টেস্ট যখন শেষ হয়ে যাবে তখন দেখবা যে তোমাদের এক্সপেরিমেন্ট 16 ওইটা হচ্ছে সিবিআর টেস্ট, এবং এক্সপেরিমেন্ট 17 ওইটা হচ্ছে গিয়ে তোমার মার্শাল মিক্স ডিজাইন টেস্ট। সো সিবিআর কি? সিবিআর বলতে বোঝায় ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও, অর্থাৎ এইটা একটা ভ্যালু। এই ভ্যালুটা কি? দুইটা রেশিও, মানে দুইটা ভ্যালুর রেশিও। সো এই রেশিওটা তোমরা কি ডিজাইনের ক্ষেত্রে ইউজ করবা। সিবিআর ভ্যালুটা কি? আমরা নরমালি তোমার এই যে সাবগ্রেড বা তোমার গ্রানুলার ম্যাটেরিয়াল যেগুলো আছে, বেস, সাব বেস, তাদের ক্ষেত্রে, তাদের এই ধরনের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সিবিআর ভ্যালুটা আমরা বের করে থাকি। সো সিবিআর টেস্টটা কিভাবে করে সেটা তোমরা হাতে কলমে ওই যে 354 এর এক্সপেরিমেন্টে শিখবা। রেজিলিয়েন্ট মডুলাস, রেজিলিয়েন্ট মডুলাস বা এইটাকে তোমার মানে ইলাস্টিক তোমার রেজিলিয়েন্ট মডুলাস বলা হয়। আর্টিকেল 16.8, এই আর্টিকেলে তোমরা রেজিলিয়েন্ট মডুলাস সম্পর্কে জানবা। সিবিআর এবং রেজিলিয়েন্ট মডুলাসের মধ্যে তোমার কিছু কনভার্সন আছে, অর্থাৎ সিবিআর যদি তুমি জানো সেখান থেকে রেজিলিয়েন্ট মডুলাস পাবা বা ভাইস ভার্সা। এই জিনিসগুলো বা ইকুয়েশন গুলো তোমাদের দেখবা পেজ 440 তে দিয়ে দেওয়া আছে। পেজ 440 তে তোমাদের এই জিনিসগুলো পাবা। এখন চলে আসো প্রথমে কিছু তোমার এলিমেন্টস অফ থিকনেস ডিজাইন বা যে ম্যাটেরিয়াল প্রপার্টি গুলো আমাদের লাগে ডিজাইনের ক্ষেত্রে, সেগুলো সম্পর্কে আমরা কিছু বেসিক আইডিয়া নিলাম। এখন চলে আসো প্রথম তোমাদের যে ডিজাইন মেথডটা, অর্থাৎ ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে আমরা জানবো টাই মেথড বা দা অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথড। সো তোমাদের পেজ 440 এই পেজে তোমাদের এই জিনিসগুলো দেওয়া আছে। ফার্স্ট প্যারাগ্রাফে এখান থেকে একটা কোশ্চেন, হোয়াট আর দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ টাই মেথড। টাই মেথডে তোমার পেভমেন্টটাকে একটা মাল্টি লেয়ার ইলাস্টিক সিস্টেম হিসেবে চিন্তা করা হয়। তোমার এই জন্য স্ট্যাবলিশ থিওরি, এক্সপেরিয়েন্স এন্ড টেস্ট ডাটা ওয়্যার ইউজ টু। 3 নাম্বার যে ফিচারটা এইখানে তোমার বলা হয়েছে যে টাই মেথডে আমরা দুইটা স্ট্রেস স্ট্রেইন কন্ডিশন অ্যাজিউম করে নিই। সো আলাদাভাবে এখানে এটাও আসতে পারে, হোয়াট আর দ্য অ্যাজিউম স্ট্রেস স্ট্রেইন কন্ডিশন ফর টাই মেথড। কথা বুঝতে পেরেছো? সো এইখানে আমরা যেটা জানছি যে প্রথম যে ফিচারটা, টাই মেথডে পেভমেন্টটাকে তোমার একটা মাল্টি লেয়ার ইলাস্টিক সিস্টেম হিসেবে চিন্তা করা হয়। স্ট্যাবলিশ থিওরি, এক্সপেরিয়েন্স এবং টেস্ট ডাটা, ওই যে বলেছিলাম যে বিভিন্ন রোড টেস্ট, মানে এই টেস্ট ডাটাগুলো ইউজ করে তোমার কি একটা স্ট্রাকচারাল থিকনেস ডিজাইন ডেভেলপ করা হয়েছে টাই মেথডে। এবং এই ডিজাইন ডেভেলপ করার জন্য আমরা রাস্তায় তোমার যে দুইটা স্ট্রেস স্ট্রেইন কন্ডিশন অ্যাজিউম করেছি, অর্থাৎ লোড থেকে তোমার কিভাবে স্ট্রেস স্ট্রেইনটা আসবে সেটা অ্যাজিউম করেছি। তোমাদের বইয়ের পেজ 440 তে দেখবা যে একটা ফিগার আছে 16.4
4 এই ফিগারে তোমার যে জিনিসটা বলা হয়েছে যে দুইটা যে স্ট্রেস স্ট্রেইনের কথা আমি বলছি এইখানে তোমার আছে সেই দুইটা স্ট্রেস স্ট্রেইন কি দুইটা স্ট্রেস, একটা হচ্ছে ইউনিফর্ম ভার্টিক্যাল প্রেসার, একটা হচ্ছে পি নট, আর একটা হচ্ছে রিডিউসড ম্যাক্সিমাম ভার্টিক্যাল প্রেসার, এইটা হচ্ছে P1। অর্থাৎ তোমার হুইল লোড যেটা W আসছে সেটা কন্টাক্ট এরিয়ার উপরে ডিপেন্ড করে এই যে একটা ইউনিফর্ম প্রেসার হিসেবে পেভমেন্টের এটা হচ্ছে সারফেস, পেভমেন্টের এটা হচ্ছে সারফেস, সারফেসে যায় এইটা কি ইউনিফর্ম একটা প্রেসার হিসেবে, এভারেজ ইউনিফর্ম প্রেসার হিসেবে আমরা ধরে নিই। এটা তোমরা আগেও করছো, এই যে হুইল লোড কন্টাক্ট এরিয়া সেটা দিয়ে ভাগ দিলে তোমার এই ইউনিফর্ম প্রেসারটা পাওয়া যায়। এখন পেভমেন্ট স্ট্রাকচারের কাজ কি বলতো? কাজ হচ্ছে এই যে প্রেসারটা সেইটা সাবগ্রেডে তোমার কি মানে এমন ভাবে লোডটাকে ছড়িয়ে দেওয়া যাতে কি একটা রিডিউস প্রেসার হিসেবে যায়, অর্থাৎ সাবগ্রেডের বিয়ারিং ক্যাপাসিটির নাগালে থাকে। সো এই পেভমেন্ট স্ট্রাকচারটা এই লোডটাকে এইভাবে ডিস্ট্রিবিউট করে বা ছড়িয়ে দেয়। সাবগ্রেডে যখন পৌঁছায় তখন কি রিডিউস ম্যাক্সিমাম ভার্টিক্যাল প্রেসার অর্থাৎ এই পি নট যেটা সেটা কমে এরকম P1 হয়। এবং তোমার এটা আমরা যেটা দেখতে পাচ্ছি লোড যেখানে অ্যাপ্লাই হয় যে ইউনিফর্ম প্রেসারটা আমরা ধরে নিচ্ছি তার সেন্টার বরাবর তোমার এই ম্যাক্সিমাম প্রেসারটা রিডিউস ম্যাক্সিমাম প্রেসারটা পাওয়া যায়। লোড অ্যাপ্লিকেশন এরিয়া অর্থাৎ তার সেন্টার থেকে যত দূরে যাওয়া যায় তত কি তোমার এই প্রেসারটা কমতে থাকে এবং পার্টিকুলার একটা ডিসটেন্স দূরে গিয়ে তোমার কি এই প্রেসারের আর কোনো এফেক্ট থাকে না। এই জিনিসগুলো আমরা কিন্তু আগেও যখন পড়েছি ওই যে লোড ডিস্ট্রিবিউশন এন্ড ফ্লেক্সিবল পেভমেন্ট তখন এই জিনিসগুলো ডিসকাস করেছি। অর্থাৎ এই টাই মেথডে দুইটা অ্যাজিউম স্ট্রেস স্ট্রেন কন্ডিশন ধরে নেওয়া হয়। সো এই যে দুইটা স্ট্রেস, একটা হচ্ছে গিয়ে তোমার কি যে লোড যখন অ্যাপ্লাই করছি তখন ইউনিফর্ম ভার্টিক্যাল প্রেসার পি নট এটাকে কি তোমার ওই যে টায়ার প্রেসারটা সমান ধরে নেওয়া হয়, টায়ার প্রেসার সমান ধরে নেওয়া হয়। আর হচ্ছে গিয়ে তোমার এইটা যখন পেভমেন্ট স্ট্রাকচারের মাধ্যমে রিডিউসড হয়ে সাবগ্রেডে পৌঁছায় তখন কি এটা রিডিউস ম্যাক্সিমাম ভার্টিক্যাল প্রেসার P1 এই হিসেবে থাকে। ডিটেইলটা তোমাদের এই পেজ 440 তে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে, আমি জাস্ট বেসিকটা ডিসকাস করছি। আর যে দুইটা ক্রিটিক্যাল স্ট্রেইন কনসিডার করা হয় তোমার এই ডিজাইনের জন্য দে আর ইটি এন্ড ইসি, এই দুইটা স্ট্রেইন। ইটিটা কি? ইটিটা হচ্ছে এইটা হচ্ছে তোমার পেভমেন্ট যে স্ট্রাকচারটা অর্থাৎ হট মিক্স অ্যাসফল্ট যে লেয়ারটা সেই লেয়ারটা তোমার কি সাম সর্ট অফ টেনশন নিতে পারে, ঠিক আছে? সো এই হট মিক্স অ্যাসফল্ট তার লোয়ার লেয়ারে তোমার কি টেনশন থাকে, তো কারণ এটা তো তোমরা জানো যখন এরকম পজিটিভ বেন্ডিং হয় লোডের কারণে তখন টেনশনটা কোথায় থাকে বলো তো? লোয়ার ফাইবারে। সো সিমিলারলি যে অ্যাসফল্ট কনক্রিট যে লেয়ারটা বা অ্যাসফল্টেটেড সারফেস আর বেস লেয়ারটা তার বটম লেয়ারে সাম সর্ট অফ টেনশন সে নিতে পারে এবং তোমার সাবগ্রেড বা এই যে গ্র্যানুলার লেয়ার গুলোর মাধ্যমে লোডটা যখন সাবগ্রেডে পৌঁছায় তখন মাটি সেটা কিন্তু তোমার নিতে পারে অনলি কম্প্রেশন। কথা বুঝতে পেরেছো? সো এই যে খেয়াল করো এই মাটিতে যে তোমার ভার্টিক্যাল লোডটা আসছে তার জন্য একটা যে স্ট্রেইন হয় ভার্টিক্যাল স্ট্রেইন এটা হচ্ছে ইসি। সো এই দুইটা স্ট্রেইন আমরা পেভমেন্ট স্ট্রাকচারে চিন্তা মানে পেভমেন্টের জন্য চিন্তা করছি। একটা হচ্ছে পেভমেন্টের যে অ্যাসফল্ট ট্রিটেড বা অ্যাসফল্ট লেয়ার গুলো আছে তার বটমে, আরেকটা হচ্ছে যে গ্র্যানুলার লেয়ার গুলোর মাধ্যমে তোমার কি মাটিতে যে একটা ভার্টিক্যাল কম্প্রেসিভ স্ট্রেংথ যাচ্ছে স্ট্রেস যাচ্ছে তার জন্য যে স্ট্রেইনটা হয়। সো এই দুইটা ক্রিটিক্যাল স্ট্রেইন আমরা চিন্তা করি অ্যাসফল্ট ইনস্টিটিউট ডিজাইনের জন্য। ইটি, ইটিটা কি করে? ফ্যাটিগ অর ক্র্যাকিং সেটাতে এফেক্ট করে। আর ইসি যেটা, ইসিটা কিসে এফেক্ট করে? ভার্টিক্যাল কম্প্রেসিভ স্ট্রেইন যেটা সেটা তোমার ডিস্টরশন বা রাটিং এ হেল্প করে। এই জিনিসগুলো চিন্তা করে তোমার যেটা করা হয় the Asphalt Institute addresses two common flexible pavement distresses. একটা হচ্ছে fracture or cracking of asphalt treated layer এই যে যেটা বললাম ইটি যেটাতে এফেক্ট করে, আর একটা হচ্ছে distortion or rutting of subgrade or other layer অর্থাৎ granular layer অর্থাৎ এই যে ইসি যেটাতে এফেক্ট করে। এই ধরনের ফ্লেক্সিবল পেভমেন্ট ডিস্ট্রেসের কথা চিন্তা করে অর্থাৎ যার মাধ্যমে পেভমেন্টটা ক্ষতি হতে পারে এই ধরনের দুইটা এফেক্টের কথা চিন্তা করে ডামা নামের একটা সফটওয়্যার ইউজ করে তোমার কি থিকনেস ফর টু স্ট্রেইন ক্রাইটেরিয়া ডেভেলপ করা হয়েছিল। ইন দিস অ্যানালাইসিস পেভমেন্ট ম্যাটেরিয়াল আর ক্যারেক্টারাইজড বাই পেভমেন্ট ম্যাটেরিয়ালের তোমার মডুলাস অফ ইলাস্টিসিটি প্রপার্টি আর হচ্ছে পয়জন রেশিও প্রপার্টি ইউজ করা হয়েছিল এই থিকনেস ডিজাইন
ক্রাইটেরিয়া ডেভেলপ করার জন্য, এবং এটা কার মাধ্যমে ডেভেলপ করা হয়েছে? ডামা নামের সফটওয়্যারের মাধ্যমে ডেভেলপ করা হয়েছে। দুইটা thickness for each critical strain were calculated for various combination of subgrade and loading condition. Larger of the two values was used to prepare 6 design chart। অর্থাৎ এই দুইটা thickness এর মধ্যে তোমার যেটা লার্জার সেটা ইউজ করে তোমার কি 6টা ডিজাইন চার্ট প্রডিউস করা হয়েছে। তোমাদের পেজ 443 তে তোমার এই জিনিসটা 6টা ডিজাইন চার্টের কথা বলা হয়েছে। দ্য টাইস ডিজাইন ম্যানুয়াল অর্থাৎ দ্য অ্যাসফল্ট ইনস্টিটিউটের ডিজাইন ম্যানুয়াল ইনক্লুডস chart for 6 type of pavement structure and 3 sets of environment condition। অর্থাৎ একটা 45 ডিগ্রি ফারেনহাইট, একটা 60 ডিগ্রি ফারেনহাইট আর একটা 75 ডিগ্রি ফারেনহাইটের জন্য তোমার কি ডেভেলপ করা হয়েছে। তোমাদের বইতে পেজ 442 তে দেখতে পাবা যে তোমার প্রথম যে ডিজাইন ক্রাইটেরিয়াটা দেওয়া আছে এই মেথডে, সেটা হচ্ছে ফুল ডেপথ অ্যাসফল্ট কনক্রিটের জন্য। আরো কিছু ক্রাইটেরিয়া আছে, টাইপ মানে 6টা তো টোটাল, এর মধ্যে 1 নাম্বারটা হচ্ছে ফুল ডেপথ, 2 নাম্বারটা হচ্ছে গিয়ে তোমার টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এটা হচ্ছে 4, আর 5, 6টা হচ্ছে অ্যাসফল্ট কনক্রিট ওভার আনট্রিটেড অ্যাগ্রিগেট বেস অফ 6 ইঞ্চি, আর এটা হচ্ছে 12 ইঞ্চি। সো এই 6 ধরনের ডিজাইন ডেভেলপ করা হয়েছে 3টা টেম্পারেচার সেট তার জন্য। নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ এইখান থেকে শুরু করব, যে আমরা বলছি টাই মেথড, দ্য অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথডে ডিজাইনটা করব। তার জন্য তোমার এই চার্ট গুলো ইউজ করে কিভাবে ডিজাইনটা করা যায়। ওকে।